যেই চেয়ারে বসেই আমাকে কারেন্টের শক দেওয়ার জন্য যখন আমাকে প্রস্তুতি নিতে বলতো, এই চেয়ারে যারা বসে তারা মন্ত্রী হয়, এই চেয়ারে এর আগে আমুরা বসছে, এই আমার নাম শোনাইতেছে, যেই তোফায়েলরা এখন মন্ত্রী আছে এরা এই চেয়ারে বসছে, আমরা এদেরকে নিয়ে আসছি, আবার কদিন পরে তাদেরকে নিয়ে আসবো। আগে হ্যান্ডকাপ ছিল সামনে, এবার পিছনে হ্যান্ডকাপ বাঁধলো, চোখ বেঁধে দিল, দুটা প্রপোজাল দিল, বললো যে এখন যদি আপনাকে আমরা শ্যুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ, আর যদি আপনাকে ছাদ থেকে ফেলে দেই তাহলে হবে আপনি পালাতে গিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন। আপনি দুইটার মধ্যে কোনটা আপনার কাছে পছন্দ হয়? জেল জীবনের প্রথম রাত বা শেষ রাতের কোনো স্মৃতি বা জেল জীবনের কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে কিনা? নিঃসন্দেহে এগুলো খুব কঠিন স্মৃতি, কঠিন। আমাকে প্রথম 2013 সালের 9 আগস্ট আমাকে প্রথম এই সরকার অর্থাৎ আওয়ামী সরকার প্রথম আমাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর। দেখেন, আমি ঈদের কয়েকদিন পরে আমাদের প্রীতি সমাবেশ ছিল, সাবেক ছাত্র যারা আমাদের ছাত্রজীবন শেষ করে তাদের, আমি বোধহয় 30-35 জন ভাইকে নিয়ে মোহাম্মদপুরে একটা জায়গায় একটা অফিসে আমরা বসছি। পুলিশ তথ্য পেয়েছে, তখন বিপ্লব কুমার ওখানে ডিসি। তো পলাতক, হ্যাঁ পলাতক, বিপ্লব কুমার প্রথম আমাকে গ্রেপ্তার করে ওখান থেকে নিয়ে যায়। আমি বক্তৃতা করতেছি, দেখেন তাদের কত মিথ্যাচার ছিল। আমি এরকম বক্তৃতা করতেছি বসেই, আমার সামনে তখন 30-35 জন ভাই। তো বক্তৃতা করতে করতে আমি দেখতেছি যে ওয়াকিটকি আছে এবং পিস্তল তার কাছে আছে। তা আমি দেখেই বুঝতে পারছি যে এরা ঢুকে গেছে। আমাদের ইনফরমার যারা ছিল তারা এটা বুঝতে পারেনি। মজার ব্যাপার হচ্ছে, যে দায়িত্বে ছিল, মানে আমাদের তথ্য বিভাগের যে দায়িত্ব ছিল, সে আল্লাহর উপর ভরসা করেছে, আর তারপরে আমার সাথে অ্যারেস্ট হয়েছে। তো আমি বললাম যে ভাই, আপনার তো তথ্য বিভাগের দায়িত্ব ছিল, আপনি কি খেয়াল করতে পারেন নাই? তো আমি ওই বিপদের মধ্যে হেসে দিয়েছি, বললো যে মাসুদ ভাই, আপনার বক্তৃতা যখন শুরু হয়েছে আমি আসলে এগুলো সব ভুলে গেছি, আমি আমার দায়িত্ব রেখে আমি বক্তৃতা শোনার জন্য বসে গেছি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। আমি বললাম কোনো অসুবিধা নেই। ওই পুলিশ যে অ্যারেস্ট করতে গেছে, যারা দেখেছে আমার বক্তৃতা চলতেছে, তারা মনে করছে এত লোক এখানে আছে, এটা বুঝতে পারেনি। এরা ওই যে ফাঁকে ফাঁকে গাড়ি ডেকে ফেলছে। প্রথমে গাড়ি একটা আসছিল, পরে নিচে নেমে দেখলাম তো প্রায় 10-12টা গাড়ি চলে আসছে। গাড়িটা কার কাজ করছে? তা আমি যখন দেখে ফেলছি, আমি ভাইদেরকে বললাম যে আপনারা ভয় পাবেন না, আমাদের হয়তো অ্যারেস্ট করার জন্য প্রশাসনের লোকরা আসছে, আপনারা স্বাভাবিক থাকেন। এটা বলার পরে ওই যে প্রশাসনের যে, সে বললো যে মাসুদ ভাই, আপনি বক্তৃতা বন্ধ করেন না। প্রশাসনের লোক? হ্যাঁ, বলছে আপনি বক্তৃতা বন্ধ করেন না, আপনি বক্তৃতা চালান, আপনার বক্তৃতা ভাল লাগতেছে আমাদের। মন থেকে বলছে না কি বলছে আল্লাহ মালিক ভালো জানে, হয়তো প্রস্তুতির জন্য সময় নিচ্ছে, হইতে পারে, আবার মন থেকে বলতে পারে। বলছে আপনার বক্তৃতা আপনি চালান, আপনি বক্তৃতা থামায়েন না, কারণ তাহলে লোকেরা নাড়াচাড়া করবে, আমাদের অসুবিধা হবে। আর আপনার বক্তৃতা আমরা শুনতেছি, ভালো লাগতেছে, এবং আমরা এই ওয়াকিটকি দিয়ে আমাদের হেডকোয়ার্টারে আমরা আপনার বক্তৃতা শোনাচ্ছি যে আপনি কী বক্তৃতা করতেছেন। তা আমি বললাম যে ভাই, আপনারা প্রশাসনের লোক চলে আসছেন, আর্মস দেখাচ্ছেন, ওয়াকিটকিতে শব্দ শোনা যাচ্ছে, এই সময় কি আর কেউ আমার এই বক্তৃতা শুনবে? বরং আপনারা যে কাজে আসছেন চলেন। আমি এই বলে আমি উঠে হাঁটা শুরু করছি। মানে আপনি নিজেই? হ্যাঁ, আমি জানি যে এখান থেকে তো তারা কোনো কনসিডার করবে না, বললাম চলেন। তো আমি জুতা পরতে গেলাম, বললো যে জুতা লাগবে না। আর দেখেন প্রথম ভাষাটা কী ছিল আর এখন কি বলছে, জুতা লাগবে না। আমি বললাম জুতা নেবো না? বলছে যে না, জুতা লাগবে না, লাইভই থাকবে কি না, আপনি জুতা দিয়ে কি? হ্যাঁ, ও একই ব্যক্তি। বলছে জুতা লাগবে না, চলেন। তো জুতা ছাড়াই আমরা যে কজন ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে গেল। নিয়ে গিয়ে তো দেখি যে মানে আমরা যাওয়ার আগে মিডিয়া হাজির হয়ে গেছে সব, মানে ওই ফাঁকে সব কাজ কমপ্লিট করছে, মিডিয়া হাজির। আমি তখন ছাত্র শিবিরের আমাদের পল্টন থানায় কাজ করি, মহানগরী প্রচার বিভাগে সময়। এই কোনো পরিচয় নেই, পরিচয় কি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। হেডলাইন টিভিতে আমি গিয়ে দেখতেছি অফিসে, আমি দেখে হাসতেছি। আমি বললাম যে এটা কী আপনারা করতেছেন? বললো যে এটা প্রশাসনের নির্দেশনা, আমাদেরকে এভাবে স্ক্রল দিতে বলা হয়েছে। ঠিক আছে দেন। ডিসি বিপ্লব আমাকে ডাকলো, এরকম টেবিলে বসে আমাকে বললো যে আপনার সাহস কত বড়? কেন? আমার সাহসে কী হলো? বলে যে আপনি ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় ঢুকছেন, আপনার কি এটা জানা নাই যে এখানে একটা পিঁপড়া ঢুকতে এবং বাইরে হতে আমার অনুমতি লাগে? আমি ওটি কি বাংলাদেশে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নাকি? বলছে এত কথা বললেন না, টের পাবেন। সেটা তো ভিন্ন জিনিস, আপনাকে গ্রেপ্তার করছেন, আমাকে আইনের হাতে তুলে দিবেন, আইন ব্যবস্থা নেবে আমার যদি মামলা থাকে।
এরপরে কম্পিউটার ওপেন করলো, কম্পিউটার ওপেন করে আমার সব মিছিল দেখাইতেছে, বলছে এটা আপনি না, এটা আপনি না, এটা আপনি না। আমি বললাম হ্যাঁ সবই তো আমি, ঠিকই আছে। তো মিছিল কি অন্যায়? সমাবেশ কি নিষিদ্ধ করা হয়েছে? এই কারণে কি আমাকে গ্রেপ্তার করা হবে? আর এই মিছিল মিটিং দেখায় আপনি আমাকে কি বুঝাইতে চান? বলছে যেটা বুঝাইতে চাই সেটা হলো যে এই পুরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নেপথ্যে মূল হলেন আপনি। আমি বললাম আমি তো শিবির ছাড়ছি এখন থেকে 7 বছর আগে, 2007 সালে আমি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম শেষ করে আমি জামাতে। বলছেন আপনি শিবির ছাড়ছেন, বাট শিবির এবং জামাত দুটাই আপনি চালান। আমি বললাম সর্বনাশ করছেন, আমার এত যোগ্যতা এটা তো আমি জানি না, আপনারা জানলেন কীভাবে? বলছে এটা জানেন না, এটা আপনার ব্যর্থতা, কিন্তু আপনার কথায় শিবির চলে, আপনার কথায় জামাত চলে। আপনারা বহুদিন ধরে খুঁজতেছি, আপনার নামে 20 লাখ টাকার আমার তখন ডিক্লারেশন আছে যে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে ধরেই দিতে পারলে একদম পুলিশের ডিএমপিতে ছিল, ঘোষণা ছিল আমাদের এরকম 20-25 জনের, তার মধ্যে নাম্বার 1 আমাকে। এটা হলো 28 অক্টোবর থেকে আমাকে টার্গেট, 2006 সালে। এবং এটা আওয়ামী লীগ বহুদিন মানে বিভিন্ন জায়গায় এটা দেখাতো, প্রজেক্টরে দেখাতো। আমাকে নাম দিয়েছিল নিজামী মুজাহিদের সেনাপতি। এই স্ক্রল করে আমাকে দেখাইতো, কি দেখাইতো? আমার হাতে একটা ছোট, এত 1 হাত পরিমাণ বা তার ছোট একটা লাঠি নিয়ে আমি তখন, অথচ তারা মানে স্ট্যান্ড গান ব্যবহার করেছে, AK-47 ব্যবহার করেছে, চাইনিজ পিস্তল ব্যবহার করেছে। বিপরীত পক্ষে যারা ছিল 14 দলের আওয়ামী লীগের শেখ হাসিনার তৎকালীন নির্দেশে যে লগি বইটা, মূলত তো লগি বইটা শোপিস, আসলে তো নিয়ে আসছিল একদম সব আগ্নেয়াস্ত্রগুলো। তো তখন থেকে তারা আমাকে টার্গেট করেছে। ওই সময়ে তারা আমাদের এই অফিসে আগুন ধরাতে চেয়েছিল, এই মহানগর অফিস। এখান থেকেই আমাদের প্রোগ্রাম উত্তর গেটে ছিল, অফিসে আগুন ধরাতে চেয়েছিল। ওই প্রোগ্রামটা আমাদের ব্যর্থ করতে চেয়েছিল এবং আমাদের তারা মূলত একটা ভয় তৈরি করতে চেয়েছিল। সেদিন তারা ব্যর্থ হয়েছে। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 12 ঘন্টা আমরা লড়াই করেছি। শেষ পর্যন্ত তৎকালীন বিডিআর এবং পুলিশ সহ এসে আমাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং করায় আমি বললাম যে একটা লোক তাদের ওখানে থাকা অবস্থা আমরা এখান থেকে যাব না। আমাকে অনেক রিকোয়েস্ট করলো, আমি বললাম ভাই দেখেন সকাল থেকে আমরা একসাথে আসি, আপনারা প্রশাসনের লোকরা আছেন, আমরা আপনাদেরকে কিন্তু কোনো ক্ষতি করি নাই, সুতরাং আপনারা তাদেরকে সরাইতে হবে আগে, তারপরে। আবার ওদের সাথে কি কথা বললো, ওরা গেল, তারপরে আমরা আমাদের ভাইদেরকে নিয়ে, আমি তখন শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করি, এই পাশেই আমাদের শিবির অফিস, আমি ওখানে আসলাম। প্রথম রাতে দেখেন গ্রেপ্তার করে আমাকে রাত 3টার সময়, এই তো ডিসি বিপ্লব কুমার বললো যে বুঝতে পারবেন আপনি, তা আমি তখনই বুঝছি যে আমাকে তারা স্বাভাবিক রাখবে না। রাত 3টার সময় আমাকে মাইক্রোতে করে ডিবির কয়েকজন সদস্য সহ আমাকে বললো যে আপনার বাসায় যেতে হবে। তা আমি বাসায় যাচ্ছিলাম না, যে আমার ওয়াইফ তখন 7-8 মাসের প্রেগনেন্ট, আমার মা বৃদ্ধা, আমার বাবা বৃদ্ধা, দুজনেই বাসায়, একটা বাচ্চা তখন আমার আছে। আমি খুব শক্ত থাকার চেষ্টা করলাম, যারা যত কিছুই করুক আমি কোনোভাবেই আমার বাসায় আমি নিয়ে যাব না তাদেরকে। আমি যত শক্ত থাকি তারা তত আমাকে নির্যাতন করে। এক পর্যায়ে তারা আমাকে একটা বিল্ডিংয়ে নিয়ে গেল, আমি বললাম যে ওখানে চলেন, ওখানে তাদের পাইতে পারি। তা আমি জানি যে এখানে তাদের থাকার কথা না, আমি তারপরে বললাম যে চলেন গিয়ে দেখি। আমি যাওয়ার পরে যখন পাওয়া গেল না কাউকে, তখন তারা আমার উপর আরও ক্ষুব্ধ হয়ে গেল। আমাকে নিয়ে ওই বিল্ডিংয়ের মালিককে নিয়ে আসলো, মালিককে নিয়ে এসে ছাদের দরজা খুললো, ছাদের খুলে গেট খুলে আমাকে ছাদে উঠালো, সব থেকে আমাকে আলাদা করে ফেললো। 3 জন ডিবির সদস্য আমাকে নিয়ে পিছনে, আগে হ্যান্ডকাপ ছিল সামনে, এবার পিছনে হ্যান্ডকাপ বাঁধলো, চোখ বেঁধে দিল। চোখ বেঁধে আমাকে 2টা প্রপোজাল দিল, বললো যে এখন যদি আপনাকে আমরা শ্যুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ, আর যদি আপনাকে ছাদ থেকে ফেলে দেই তাহলে হবে আপনি পালাতে গিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন। আপনি 2টার মধ্যে কোনটা আপনার কাছে পছন্দ হয়? আপনি বলেন যে মানে একটা স্বাভাবিক মানুষের, আমি মানে আমাকে অ্যারেস্ট করেছেন, আপনি আইনের কাছে নেবেন, থানায় নেবেন, মামলা দিবেন, জেলখানায় পাঠাবেন, রিমান্ড হবে, আপনি আগেই আমাকে মেরে ফেলার ডিসিশন নিচ্ছেন কী করে? এটা একদম প্রথম যেদিন গ্রেপ্তার করলো 9 আগস্ট, সেই রাতে আমাকে 3টার সময় ওই বিল্ডিংয়ে ছাদে উঠিয়ে তাদের প্রস্তাব হলো যে আপনি যদি এখন লাফ দিয়ে পড়েন তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছেন, আর যদি আপনাকে এখন শ্যুট করি তাহলে আপনাকে আমরা মানে কি বলে যে বন্দুকযুদ্ধ বলে আমরা এটাকে কিন্তু মারতে হবে। এখন 2টার কোনটা আপনি করবেন? তা আমি বললাম যে দেখেন আপনারা যে 2টা পথ আমাকে বলছেন
এই দুটা পথের রেজাল্ট তো একই, সুতরাং সিদ্ধান্ত আপনারা নেন। এটা রেজাল্ট তো ভিন্ন না, পথ দুটা, রেজাল্ট তো একই। বলে যে আচ্ছা বুঝি, খুব শক্ত মানুষ। আমি বললাম দেখেন আমার পরিস্থিতি আর আপনিও এটা না বোঝার কোনো কথা না। তো বলে ওখান থেকে বললো যে না, এর দিয়ে কাজ হবে না, এর দিয়ে আরও অনেক কাজ করাইতে হবে, চলো। তো দিয়ে আমাকে নামিয়ে নিয়ে চলে আসলো, নিয়ে আমাকে ডিবিতে রাখলো, ডিবিতে নিয়েই আমাকে আলাদা করে ফেললো। তো আলাদা করার পর থেকে ওই ভাইয়েরা আমার সাথে যারা ছিল তারা খুব কান্নাকাটি করতেছে। মানে অ্যারেস্টের পর থেকেই ওই ভাইয়েরা কেউ তাদের নিয়ে ভাবে না, প্রত্যেকের বক্তব্য হলো যে মাসুদ আপনি অ্যারেস্ট হলেন কেন? তাই আমি বললাম অ্যারেস্ট তো আমিও হই নাই আপনাদের জন্য, আর আপনারাও আমার জন্য হন নাই। আল্লাহ তাআলা আমাদের যেভাবে নসিবে রেখেছেন ওটা হয়েছে। তো ওই দিন রাতটাই আমার জন্য মানে একটা বড় দুর্যোগের রাত গিয়েছে। রাতে নেওয়ার পর থেকেই তারা আমাকে অব্যাহত অত্যাচার করতে থাকলো, মানসিক শারীরিক, ঘুমোতে দিল না। 5 মিনিট পর পর একজন যায়, গিয়ে জিজ্ঞেস করে আপনার বাপের নাম কি, গ্রামের বাড়ি কোথায়? তা আমি বললাম ভাই এটা তো লেখা আছে আপনাদের ওখানে। একজন এসে বোধহয় কোনোভাবে আমাকে মানে ভালো জানে বা বুঝতে পারে, বলে যে মাসুদ ভাই এটা আমাদের টর্চারের একটা স্টাইল, এটা আমাদের ডিউটি দেওয়া আছে, আপনাকে 10 মিনিট পর পর এসে আপনাকে আমরা জিজ্ঞেস করবো, একই কথা আপনি বলবেন। তা আমি বললাম এটা কোনো কথা? বলছে হ্যাঁ, আপনাকে আমরা ঘুমাবো না আর আপনি ঘুমাবেন, আপনাকে ঘুমানোর জন্য নিয়ে আসা হয়েছে এখানে। আপনি যদি ঘুমাইতে না পারেন এবং আপনি এরকম টানা 1 দিন 2 দিন 3 দিন যখন ঘুমাবেন না, তখন আপনাকে যা জিজ্ঞেস করবো আপনি সেটাই বলবেন। আমি বললাম ভাই ওটা আমি এখনও বলবো। বলছেন আপনাকে ভারসাম্যহীন করা পর্যন্ত এটা আপনার প্রতি চলমান থাকবে। মানে আমাকে পাগল বানানোটা তাদের টার্গেট, যে আমাকে ঘুমোতে দেবে না, আমাকে খাইতে দেবে না, আমাকে ওয়াশরুমে যেতে দেওয়ার জন্য ওখানে কমপক্ষে 1 ঘন্টা সিরিয়াল দিতে হয়, একদম কৃত্রিম। মানে আছে আপনি বসেন, যখন হবে তখন আপনাকে জানানো হবে। মানে হেন অত্যাচার নাই। ডিবি অফিস ওখানে, ওটাকে মিন্টো রোডে ডিবি অফিসে তাদের ঘোষণা ছিল যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ করি। আমরা এখানে কাউকে জীবন দিতে পারি না, আর বাকি সব আমরা করতে পারি। মানে মারতে পারে কিন্তু কারো জীবন দিতে পারে না। ওরা মানে নিজেরা গল্প করতো, খুব অহংকার করে বলতো যে ডিবি অফিস হচ্ছে সেই জায়গার নাম যেই জায়গায় শুধু জীবন দেওয়া যায় না, আর বাকি সব এখান থেকে করা যায়। এই শক্তি আমাদের এখানে আছে। সেই ডিবি অফিসে আমি 67 দিন থাকছি। মানে ওটা শেষের দিকে আমার কাছে বাড়িঘরের মতো মনে হয়েছে, যে আমার বোধহয় এখানেই থাকতে হবে হয়তো আর কি। তো ওরা বলতো যে আপনাকেও আমরা আর কত জিজ্ঞাসাবাদ করবো তাও বুঝতেছি না, সরকারও চাচ্ছে, কী করবো ভাই ধৈর্য ধরেন। মানে কতটা মস্কারা করতো এবং কতটা উপহাস করতো। যেই চেয়ারে বসেই আমাকে নির্যাতনের জন্য, কারেন্টে শক দেওয়ার জন্য, তারপরে পায়ে হাঁটুতে মারার জন্য যখন আমাকে প্রস্তুতি নিতে বলতো, নিজেরা বলতো এই চেয়ারে যারা বসে তারা মন্ত্রী হয়। আমি বললাম এটা কী বললেন? বলছি হ্যাঁ, এই যে এখন আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে, আবার আপনারা যখন ক্ষমতায় যাবেন আপনাদের নির্দেশে ওদেরকে ধরে নিয়ে এসে আমরা আবার পিটাবো, আবার তাদেরকে নির্যাতন চলবে, কারণ ইতিপূর্বেও এভাবে হয়েছে। সুতরাং এই চেয়ার আপনি বসছেন, আপনিও মন্ত্রী হবেন। পাশে আর একজন হাসতেছে, বলছি উনি তো মন্ত্রী আছেই, শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল উনি, জোট সরকারে ওনাদের 2 জন মন্ত্রী ছিল। আমি মনে মনে ভাবতেছিলাম যে একটা দেশের প্রশাসন কতটা মানে দলবাজ হলে একটা মানে সাধারণ আসামিকে এই কথা বলতে পারে যে মানে একদিকে নির্যাতন চলবে আর একদিকে মন্ত্রিত্বের সে মানে বয়ান শোনাইতেছে। মানে প্রলোভন না, মানে এটা একটা তামাশা করা আর কি। তো আমাকে বলছিল যে এই চেয়ারে যে বসে মানে শুধু নির্যাতনের চেয়ার না, এই চেয়ারে এর আগে আমুরা বসছে, এই আমার নাম শোনাইতেছে, যে এই তোফায়েলরা এখন মন্ত্রী আছে, এরা এই চেয়ারে বসছে, আমরা এদেরকে নিয়ে আসছি, আবার কদিন পরে তাদেরকে নিয়ে আসবো। তো আমার কোনো কথাই ওদের ভালো না হলেও এটা তো কথা সত্য হয়েছে। পরে দেখলাম যে ওরা বলছে যে এই চেয়ারে এখন আপনাদের নিয়ে আসছি, আবার আপনারা নির্দেশ দেবেন ওদেরকে ধরে নিয়ে আসবো, ওদেরকে বসাই দেবো। তো আমি তো তখনই বলেছিলাম যে এই অবস্থায় তো আসলে পরিবর্তন হওয়া দরকার। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ পরিবর্তন দিয়েছে।